আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি, বাংলা কবিতার বরপুরুষ যাকে আমরা বলে থাকি, কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি কবিতার কারিগর। কবিতা নিয়ে যার কারবার ছিল, যিনি কবিতার পাশাপাশি লিখেছেন সাহিত্যের সর্ব অঙ্গনে, সব জায়গায় তার দৃপ্ত পদচারণা, সেই মহান কবিকে নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার ডান দিকে রয়েছেন বাচিক শিল্পী এবং একজন নজরুল, আমরা গবেষকই বলবো, নজরুল আবৃত্তি পরিষদের পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধেয় নাসিম আহমেদ। আসসালামু আলাইকুম। আমার বাম দিকে রয়েছেন তারুণ্য দীপ্ত কবি, মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন সুযোগ্য সম্পাদক, আমাদের সকলের প্রিয় কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজ আমরা কবি আল মাহমুদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার জীবনের নানান দিক, তার সাহিত্যের, তার কবিতার নানান বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি শুরুতেই কবি জাকির আবু জাফর আপনার কাছে আসতে চাই যে কবি আল মাহমুদকে যারা কাছে থেকে দেখেছেন তাদের মধ্যে যদি আমরা হাতের আঙ্গুলে যদি গুনি, তার মধ্যে আপনি একজন। খুবই মানে হাতের আঙ্গুল মানে 5 জন যদি আমরা ধরি, তার মধ্যে আপনি অন্যতম, এবং দীর্ঘদিন তার সাথে আপনি কাজ করেছেন এবং তাকে নিয়ে অনেক সমৃদ্ধ একটি প্রকাশনাও রয়েছে আপনার। কবি আল মাহমুদের আমরা কবিতা নিয়ে অনেক কথা জানি, আমরা তাকে কবি হিসেবেই জানি, কিন্তু কবিতার অপর পৃষ্ঠে তিনি যে একজন অনেক বড় ঔপন্যাসিক এবং একজন প্রবন্ধকার, কলাম লেখক, এই বিষয়গুলো সাধারণ মানুষ অতটা জানে না। এই বিষয়টা একটু শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে এনেছেন। আসলে আল মাহমুদ কবি হিসেবে অনেক বড় কবি, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। বড় কবি অনেকে আছেন, অনেকে বাংলা ভাষার বড় কবি আছেন, কিন্তু আল মাহমুদ এই বড়দের মধ্যেও অন্যতম। তিনি কবি হিসেবে শুধু বড় নন, আসলে গদ্যশিল্পী হিসেবেও তিনি বাংলা সাহিত্যে একটি অনন্য সাধারণ নাম আল মাহমুদ। আল মাহমুদের পানকৌড়ির রক্ত, এটি গল্পগ্রন্থ, কিংবা যেভাবে বেড়ে উঠি একটি আত্মজৈবনিক উপন্যাস, অথবা কাবিলের বোন, কিংবা উপমহাদেশ, কিংবা ডাহুকি, এই গদ্য রচনাগুলো, এর বাইরে আপনি যে প্রবন্ধের কথা বললেন, দিন যাপন এবং কবির আত্মবিশ্বাস নামে 2টো বই আছে, এবং অসংখ্য তিনি কলাম লিখেছেন, নানা বিষয়ে গদ্য রচনা করেছেন। আল মাহমুদের গদ্যর একটি আলাদা স্বাদ আছে, আলাদা টোন আছে, এবং সেটি আল মাহমুদীয়। বাংলা গদ্য যে একটি কতটা লুসিডিটি দেখা যায় বা কতটা লুসিড হতে পারে, এটি অবশ্য আমি প্রথম পেয়েছিলাম সৈয়দ আলী হাসানের মধ্যে। সৈয়দ আলী হাসানের গদ্যের অসাধারণ একটি ভঙ্গি আছে, এবং তিনি বাংলা গদ্যকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু আল মাহমুদও এখানে অসাধারণভাবে কাজ করেছেন। তিনি যেমন উপন্যাসে, তেমনি প্রবন্ধে, নিবন্ধে, কলামে এবং গল্পে, তার পানকৌড়ির রক্ত এমন একটি গল্পগ্রন্থ। একবার তাকে বলা হলো, সম্ভবত শহীদ কাদরিও ছিলেন সেখানে, ফজল শাহাবুদ্দিন ছিলেন, ঘটনাটা ঘটতে পারে টেলিভিশনের ডিজির রুমে। তাকে প্রশ্ন করা হলো যে, মাহমুদ ভাই, আপনি যেভাবে বেড়ে উঠি উপন্যাসটি লিখেছেন, এই উপন্যাসটির তো লোকেরা বলে নাকি 50% সত্য আর 50% সত্য না, মিথ্যা। মাহমুদ ভাই ঘুরে দাঁড়িয়ে বললেন, কি বললেন? একটি উপন্যাসে 50% সত্য থাকতে পারে? এর চেয়ে ভয়ঙ্কর কি আছে আর? মানে এত থাকার কথা না, উপন্যাস তো, উপন্যাসে এত সত্য কি করে থাকে? আচ্ছা, তাকে আরেকজন প্রশ্ন করলেন, এটা অন্য জায়গার, যে আমার কাছে তো মনে হয় কবি আল মাহমুদের চেয়ে গদ্যশিল্পী আল মাহমুদ বা পানকৌড়ির রক্ত বের হওয়ার পরের ঘটনা,
যে পানকড়ির রক্তের লেখক আল মাহমুদ বা গল্পকার আল মাহমুদ অনেক বড়। আল মাহমুদ বললেন, আমি আপনার এই কথার জন্য আমার কবিতা ত্যাগ করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে ফ্যান্টাস্টিক বিষয়টা ঘটে যায়, আল মাহমুদের এই আত্মবিশ্বাসটি ছিল যে তিনি কি গদ্য রচনা করেছেন। এটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার আছে। আল মাহমুদ মনে করতেন একজন কবির গদ্য আধুনিক কবিতার রঙে রঞ্জিত থাকবে, অর্থাৎ আধুনিক কবিতা যেমন যে স্বাদে বেড়ে ওঠে, কবির গদ্য ঠিক গদ্যটাও সেরকমই হয়। এবং বাস্তবেও তাই। বাস্তবেও আল মাহমুদ যে গদ্যগুলো লিখেছেন, বিশেষ করে আপনি দিন যাপন কিংবা কবির আত্মবিশ্বাস, এই দুটো গদ্যগ্রন্থ প্রবন্ধ, কিন্তু আপনি যখন পড়বেন মনে হবে যে এটি অন্য একটি পৃথিবীর মধ্যে। আপনার জীবন নিয়ে আপনি পড়বেন, মানুষের জীবন নিয়ে আছে, কিন্তু বর্ণনাটা, শব্দচয়ন, বাক্য গঠন সব কিছু মিলে একটি আলাদা এমন একটি স্বাদের তরকারি হয়েছে যেটি অনায়াসে গেলা যায়, অনায়াসে খাওয়া যায়। তিনি খুব দীর্ঘ বাক্য ব্যবহার করেননি, ছোট ছোট বাক্য, কোথাও কোথাও একটি মাত্র শব্দে একটি বাক্য আছে, শব্দ একটি, কিন্তু সেটি পুরো একটি বাক্যের মতো দাঁড়িয়ে দেয়া আছে। এই যে অসাধারণ বিষয়গুলো তিনি করেছেন, এর জন্য আল মাহমুদকে অনেক খাটতে হয়েছে। আল মাহমুদ পৃথিবীর বড় যে কবি যারা, শিল্পী যারা, সাহিত্যিক যারা, এদের রচনাগুলো তিনি পাঠ করে ফেলেছিলেন এবং এটি তুলনামূলক পাঠ ছিল তার। বাংলা সাহিত্যের, বাংলা ভাষার ইতিহাস তার নখদর্পণে ছিল। সে কারণে তিনি চেষ্টা করেছেন যে যা লিখবেন সেটি তার মতো করে লিখবেন, এবং তিনি তাই লিখেছেন। তার গদ্য এখানে সেরকমই হয়েছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার জানলাম আমরা আপনার কাছ থেকে যে তার গদ্যের বিষয়ে। আসলে একই রাঁধুনির দুই পদের রান্না, রাঁধুনি যদি ভালো হয় রাইট, তাহলে তো রান্না ভালো হবে, এটাই স্বাভাবিক। কতটুকু লবণ, কতটুকু হলুদ, কতটুকু জিরের গুঁড়ো দিতে হবে, সেই কৌশল খুব ভালো জানা ছিল তার, খুব ভালো বলেছেন। নাসিম ভাই, আপনার কাছে আসছি। আপনি আল মাহমুদের সংস্পর্শ পেয়েছেন দীর্ঘ সময়, আপনার, আমাদেরও একটু সৌভাগ্য হয়েছে টুকটাক, কিন্তু আল মাহমুদকে অত্যন্ত নিবিড়ভাবে দেখার সুযোগ আপনার হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল মাহমুদকে আপনি বাংলা সাহিত্যে কেন আলাদা করে দেখবেন? কেন তিনি অন্যদের চেয়ে আলাদা এবং স্বতন্ত্র এবং অন্যরকম? অনেক ধন্যবাদ মাহবুব মুকুল। কবি আল মাহমুদ পূর্ববঙ্গের কবি। নদী বিধৌত পাললিক যে বঙ্গভূমি আমাদের চোখে ভাসে, পূর্ববঙ্গ, তার কবি তিনি। পূর্ব বাংলাও বলতে পূর্ব পারেন। বাংলা, হ্যাঁ। তিনি এই বাংলাকে প্রতিনিধিত্ব করেন। তিনি রাঢ়বঙ্গীয় কবি নন কিংবা লেখক নন। যেই পালা ধরে চর্যাপদ এই অঞ্চলের কবিতা, আপনি জানেন। শাহ মোহাম্মদ সগীর, আমাদের পালাকারেরা, পুঁথিকারেরা, এবং মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল হয়ে জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, তাঁরই সবচেয়ে উজ্জ্বলতম নাম পূর্ববঙ্গের মধ্যে আল মাহমুদ। তার যে রচনা শৈলী এবং ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, তার প্রায় সবটাই এই পূর্ববঙ্গের মানুষের মুখের ভাষা, যাপিত জীবনের ভাষা। এটি কৃষকের ভাষা, এটি আমাদের মাঝি সাধারণ মানুষের গ্রামীণ ভাষা। বাংলা ভাষা আপনারা জানেন দেশি ভাষায় সমৃদ্ধ। 5টি উপাদান মিলে মূলত বাংলা ভাষা গঠিত হয়েছে। তো আমাদের যে গ্রামীণ লোকজ যেই ভাষাগুলো, তার শাখা সবচাইতে সমৃদ্ধ এবং বহমান, কারণ মানুষ এই ভাষাতেই কথা বলে, এই ভাষাতেই বোঝে, তার বোধের প্রকাশ ঘটায়। আমি যেই ভাষাতে কথা বলছি এখন, আমি কিংবা কবি জাকির, আপনি, এই ভাষা বাংলাদেশের কিংবা পূর্ববঙ্গের ভাষা নয়। আচ্ছা। এই ভাষা সকলে ঠিকমতো বোঝেও না। আপনি গ্রামে গেলে দেখবেন
আমাদের সকল ভাষা তারা বোঝে না। তাদের নিজস্ব যে ভাষা, আল মাহমুদ তা ধরতে সক্ষম হয়েছিলেন। আল মাহমুদ আরেকটি কাজ করেছেন যে এই পূর্ব বাংলার বিশ্বাসী জনগোষ্ঠী যেই ভাষায় স্রষ্টাকে চিন্তা করেন এবং আমাদের ধর্ম বিশ্বাসের যে সমস্ত উপাদানগুলো আমাদের লোকজীবনে বিরাজমান, তার সাহিত্যিক রূপ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। অনেকটা চেষ্টা করেছিলেন কাজী নজরুল ইসলাম, এবং পরিপূর্ণভাবে দিয়েছেন দুজন, একজন জসিমউদ্দিন, আরেকজন কবি আল মাহমুদ। জসিমউদ্দিন দিয়েছেন গ্রামীণ শব্দকে গ্রামীণ পরিবেশনার মধ্য দিয়ে, আর আল মাহমুদ গ্রামকে তুলে এনেছেন নাগরিক জীবনে। নগরে, নগরের দৃষ্টিভঙ্গিতে, আধুনিক দৃষ্টিভঙ্গিতে তিনি বাংলা ভাষায় নতুন গ্রামীণ শব্দরাজির প্রয়োগ ঘটিয়েছেন। এই কারণে আল মাহমুদ আমাদের প্রতিদিনের বিষয়, জি। আমাদের সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছে। এই কারণে আমার কাছে মনে হয় আল মাহমুদ আমাদের কাছে নিত্য পাঠ্য এবং সবচাইতে উজ্জ্বল, অনুকরণীয় কিংবা অনুসরণীয় দৃষ্টান্ত। জি, এই কারণেই তিনি আলাদা। যে কারণে আসলে কবি আল মাহমুদ এবং আমাদের যে এই ভাটি বাংলার মানুষের জীবন আচার, তার লেখা এটা একাকার হয়ে আছে। জি, এখান থেকে আল মাহমুদকে আলাদা করা আসলে করা যাবে কোনোভাবেই না। সম্ভব নয়। জাকির ভাই, আমি দেখেছি যে আপনি কবি আল মাহমুদের অসংখ্য কবিতা আপনার মুখস্থ, এবং আপনি যখন কোট করেন তখন বিভিন্ন কবিতা থেকে আপনি উদ্ধৃতি দিতে পারেন। মুখস্থ রাখার যে একটা অসাধারণ ঈর্ষণীয় একটি শক্তি তার মানে আছে। শক্তি, এটা আমরা সবাই বলি এবং মানে অনেকেই বলেন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হলো যে কবি আল মাহমুদ কবিতা এই বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে কবিতায় ধারণ করেছে, এই ধরনের কিছু বিষয় একটু আপনি তার কবিতা থেকে একটু উদ্ধৃতি করবেন। আচ্ছা, যে কিভাবে। এটি একটি চমৎকার একটি চমৎকার প্রশ্ন, চমৎকার জিজ্ঞাসা, এবং আমি মনে করি এটি আল মাহমুদের জন্য একটি উল্লেখযোগ্য দিকও বটে। আল মাহমুদের একটি গদ্য আছে, সেটি হলো আমি ও আমার কবিতা। সেখানে তিনি এগুলো ব্যাখ্যা করেছেন, তিনি তার কবিতায় কি দিতে চেয়েছেন। তিনি সেখানে বলেছেন যে তিনি বাংলাদেশের গ্রামকে শুরু থেকেই তিনি আনতে চেয়েছেন, এবং গ্রামকে আনছেন এই কারণে যে তিনি গ্রামেই বেড়ে উঠেছেন। ফুল, পাখি, নদী, তিনি বলেছেন যে বাংলাদেশের 1300 নদীর একটি নদীও সম্ভবত নাই যেই নদীতে আমি সাঁতার কাটিনি, যেই নদীর পানি আমি চেখে দেখিনি, কোন নদীর পানি লোনা, কোন নদীর পানি মিষ্টি, লোনা হলে কতটুকু নোনা, মিষ্টি হলে কতটুকু মিষ্টি, সেটি তিনি জানতেন। বাংলাদেশকে এইভাবে তিনি গ্রামকে তুলে এনেছেন। এই শুরুতে যে আপনি একটি অবসরটি শুরু হওয়ারও আগে যে প্রত্যাবর্তনের লজ্জা একটি কবিতা আছে, এই কবিতার মধ্যে দেখুন তিনি কি অসাধারণভাবে গ্রামকে এনেছেন। যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব, শিশিরে আমার পাজামা ভিজে যাবে। এই যে শিশিরে পাজামা ভিজে যাওয়া, আমার শিরশির করে উঠে গাটা। এটা শীত কিংবা হেমন্তের সকালে এটা হয়নি কার জীবনে, সবাই জীবনে, কিন্তু এটা কেউ তুলে আনতে পারেনি ওইভাবে। চোখের পাতার উপর শীতের বিন্দু জমতে জমতে, এই যে কুয়াশা দেখবেন আপনি গ্রামে গেলে, এটা আমার ঘটেছে, আমিও গ্রামে বেড়ে উঠেছি, চোখের পাতার উপরে সাদা হয়ে যেত। চোখের পাতার উপর শীতের বিন্দু জমতে জমতে হঠাৎ নির্লজ্জের মতো উঠে আসবে লাল সূর্য। এই যে গ্রামের ভেতর থেকে, পাহাড়ের ওপার থেকে কিংবা বনের পাশ থেকে হঠাৎ সূর্যটি লাল হয়ে বেরিয়ে আসলো। তারপর ভেসে উঠবে আমাদের আটচালা, কলার ছোট্ট বাগান, দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। দেখুন এই যে চিত্রকল্পটি আপনি একবার ভাবুন, এটি কলা পাতা যখন মৌসুমী বাতাস আসে তখন সে কিন্তু দোলে এইভাবে না, কিন্তু এভাবে যে না না করে মনে হচ্ছে সেটা না করছে সে। বৈঠকখানা থেকে আব্বা আমাকে একবার দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন,
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যে আটচালা ঘর, আটচালা এটা তো গ্রাম, এটা শহরের অবশ্যই দৃশ্য না। শহরের নয়। ঠিক বৈঠকখানা, এটাও আপনি স্বীকার করবেন যে একসময় বাড়ির সামনে একটি আলাদা কাচারি ঘর বলতো কেউ কেউ, এই কাচারি ঘরকে বৈঠকখানা বলা হতো। সেখানে তার বাবা প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন, গ্রামের দৃশ্য। তারপরে তিনি বলছেন বাসি বাসন হাতে মা আমাকে দেখে হেসে ফেলবেন। এই যে দেখেন বাসি বাসন, মানে গ্রামে রাতের বেলা খেয়ে সেটাকে এক জায়গায় রেখে দেওয়া হতো, সকালবেলা মায়েরা বোনেরা সেটাকে কলের জায়গায় নিয়ে কলপারে ধুতেন। তো বাসি বাসন হাতে মা আমাকে দেখে হেসে ফেলবেন, তিনি চিত্রকল্পটা কি, মা বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছেন কলতলায়, বাবা কোরআন পড়ছেন। হ্যাঁ, বাবা কোরআন পড়ছেন। এই সময় তিনি আসলেন, মা দেখে তাকে হেসে দিয়ে বললেন, এসেছিস ভালোই হয়েছে, তুই না থাকলে ঘর বাড়ি কেমন শূন্য হয়ে যায়, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠায়। আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জা ঘষে ঘষে তুলে ফেলবো। এরপরে আসুন যে আম্মা বলেন পরে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাঁপার গন্ধে। এই যে কাঁঠাল চাঁপা ফুল, নিশ্চয় আপনার ঘ্রাণ তীব্র ঘ্রাণ। তীব্র। একটা ছেলে, শিশু বা কিশোর, সে পড়ছে, এই সময় কাঁঠাল চাপার গন্ধ শুনে তার পড়ায় মন বসছে না। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। এই যে পাখির মতো বন্য হওয়া, কিংবা একটু ছিল বয়স যখন ছোট্ট ছিলাম আমি, আমার কাছে খেলাই ছিল কাজের চেয়ে দামি। উঠোন জুড়ে ফুল ফুটেছে আকাশ ভরা তারা, তারার দেশে উঠতো আমার পরাণ আত্মহারা। জ্যোৎস্না রাতে বুড়ি গঙ্গা তুলতো যখন ঢেউ, আমার পিঠে পরীর ডানা পরিয়ে দিতেন কেউ। দেহ থাকতো এই শহরে উড়াল দিত মন, মেঘের ছিটার ঝিলিক পেয়ে হাসতো দুনয়ন। তারায় তারায় হাঁটতো আমার ব্যাকুল দুটি পা, নীল চাঁদোয়ার দেশে হঠাৎ রাত ফুরাতো না। খেলার সাথী ছিল তখন প্রজাপতির ঝাঁক, দেখেন, খেলার সাথী ছিল তখন প্রজাপতির ঝাঁক, বনবাধালির গন্ধে কত কুটকুটাতো নাক। কেওড়া ফুলের ঝোল খেয়ে যে কোল ছেড়েছে মার, তার কি থাকে ঘর বাড়ি না তার থাকে সংসার। তারপরে যে কি হলো এক দৈত্য এসে কবে, পাখনা দুটো ভেঙে বলে মানুষ হতে হবে। মানুষ হবার জন্যে কত পার হয়েছি সিঁড়ি, গাধার মতো বই গিলেছি সাধ্যে কি বিচ্ছিরি। দেখুন এই যে আস্ত গ্রামকে তিনি, কিংবা নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারটাকে দেখতে লাগে দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যে মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক উড়কো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। দেখুন জোনাকির দরবার, আমরা কে না দেখেছি যে অন্ধকারের মধ্যে এক ঝাঁক জোনাকি জ্বলে ওঠে। এইভাবে করে তিনি আসলে গ্রামকে এতটা চিত্রায়িত করেছেন, এবং সেটা গ্রামকে তিনি আধুনিক করে তুলেছেন, নগর করে তুলেছেন, আবার নগরকে গ্রামে নিয়ে গেছেন। এটাই আল মাহমুদের সবচেয়ে বড় বিশেষত্ব। তিনি যে নক্ষত্রের কথা বলেছেন, তারকার কথা বলেছেন, রাতের আকাশের কথা বলেছেন, নদীর কথা বলেছেন, পাখির কথা, ফুলের কথা। তার একটি বইয়ের নামই হলো পাখির কাছে ফুলের কাছে। তো এই যে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুড়লো কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। দেখুন এই যে পাখি ফুল সব কিছুকে তিনি ভাষায় বেঁধেছেন, এবং সেই ভাষাটি হলো আল মাহমুদের একটি নিজস্ব ঢঙের ভাষা, নিজস্ব আঙ্গিকের ভাষা, এবং সেই ভাষার মধ্যে একটি মাধুর্যময়, একটি
সৌরভ, একটি হৃদয় জড়িত, এবং পড়লে আপনার মনে হবে আরে এ তো আমারই আমারই উচ্চারণ, কথা। আমারই কথা, আমারই কথা। আমি লিখেছি নাকি, এটা আমারই কথা। এইরকম মনে হয়, এটাই আর কি। তো আসলে এখানেই কবির সার্থকতা, যখন তার ভাষা সকলের ভাষা হয়ে যায় হয়ে যায়। তখন আসলে সেটা তুলনাহীন সবসময়। তো খুবই সুন্দর যে এত মুখস্থ আপনার এখনো, এটা ভালো লাগলো। আপনি আরো অনেক কবিতা মুখস্থ আছে আমি জানি, কিন্তু আপনি গ্রামীণ সমাজ এবং গ্রামীণ যে সেই নৈসর্গিক যে দৃশ্যগুলো সেগুলো আপনি তুলে নিয়ে এসেছেন, তার কবিতার উদ্ধৃতি দিয়েছেন, খুবই ভালো লাগলো। আমরা নাসিম ভাই আপনার কাছ থেকে একটা কবিতা শুনবো এখন। আমরা জানি প্রিয় দর্শক যে নাসিম আহমেদ তিনি বাংলা কবিতার যে আবৃত্তি অসাধারণ, এটি আমরা সবাই মুগ্ধ হয়ে শুনি। কবি আল মাহমুদের কবিতা তিনি আরো বেশি ভালো আবৃত্তি করেন আমার বিবেচনায়, আমি শুনেছি। তার কারণ আল মাহমুদকে তিনি তার হৃদয়ে একদম শতভাগ ধারণ করেন। একজন আবৃত্তি শিল্পী যখন কোনো কবিকে ধারণ করতে পারে, তার ভাষাকে রপ্ত করতে পারে, তখন সেটি আসলে কবির যে কাব্য তার অনুরূপ হয়ে যায়। আমরা শুনবো এখন। আমি চেষ্টা করছি। এটা ফেব্রুয়ারি মাস চলছে। আল মাহমুদ ফেব্রুয়ারিকে নিয়ে অসাধারণ কিছু কবিতা লিখেছেন। তার মধ্যে একটি হলো 21-এর কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, সরাও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আসলে এই 21-এর এই কবিতাটি অনন্য সাধারণ। 21 নিয়ে তার আরো কবিতা, অনেক কবিতা, অনেক অনেক কবিতা আছে। কবিতা। তো সে কবিতাগুলো আমরা আস্তে আস্তে আমাদের প্রিয় দর্শকদের সামনে পরিচিত করব ইনশাআল্লাহ। তো নাসিম ভাই আপনার কাছে আরো একটু জানি, সেটি হলো যে কবি আল মাহমুদ ইন্তেকাল করেছেন প্রায় 4 বছর। না, আর বেশি হয়েছে আসলে। আমি দেখলাম 19-এ, তো 19 19-এ মানে প্রায় 6 বছর হয়ে 6 গেল। বছর। তো আমরা উনি যখন মারা যান তখন একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, এবং এখানে আমাদের যে বাংলাদেশে একটা রেওয়াজ ছিল ওই সময়, এটা মূলত ওই যে ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হকের মানে তাদের ভাষায় প্রয়াণের মধ্য দিয়ে সেই কাজটা শুরু হয়েছিল, যে শহীদ মিনারে তার লাশ রেখে শ্রদ্ধা জ্ঞাপন করা। তো কবি আল মাহমুদ এর ধারাবাহিকতায় অনেককেই তার পরবর্তী সময়ে সেখানে ইয়ে করা হয়েছে, কিন্তু কবি আল মাহমুদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নিয়ে যেতে দেওয়া হয়নি ওই সময়। পরে তাকে বাংলা একাডেমিতে আমরা, আপনি জানেন সেসব, সেখানে আপনি ছিলেন। এই যে একটা জাতীয় কবি, আমরা বলবো জাতীয় কবি মানে মানে গেজেটেড জাতীয় কবি না, মানে বাংলাদেশের মানুষের হৃদয়ের মনের মণিকোঠায় যে কবি, এদেরকে, এই ধরনের ব্যক্তিত্বদেরকে কি রাজনৈতিক ফ্রেমে বন্দি করা উচিত? আপনি কি মনে করেন, সে যেই হোক না কেন? জি মুকুল, একটা চমৎকার বিষয় এবং অনালোকিত বিষয় আপনি উত্থাপন করেছেন। কবি জাকির তার একটি বইতে এই বিষয়টি বিস্তারিতভাবে লিখেছেন। যেদিন কবি আল মাহমুদ ইন্তেকাল করেন সেদিন আমি, জাকির, আবিদ আজম এবং আরও কিছু লোকজন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে গিয়েছিলাম সকালবেলা। যেহেতু শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত,
তার কাছে একটা অনুরোধ নিয়ে যেন আল মাহমুদের দেহটি আমরা শহীদ মিনারে রাখতে পারি জাতির সম্মান জানানোর জন্যে। তিনি রাজি হন নাই। তিনি নিমরাজি। তিনি বলছিলেন যে এটি আমরা চুনকাম করি, সংস্কার করি, কিন্তু এটির দায় দায়িত্ব কিংবা এটির কর্তৃত্ব আমাদের না। মানে এড়িয়ে গেলেন আর কি। না, কর্তৃত্ব কার এটি জাতির জানা দরকার। কর্তৃত্ব হচ্ছে তৎকালীন সময়ে ফ্যাসিবাদের সাংস্কৃতিক দোসর। তা হলো জাতীয় কবিতা পরিষদ আর সম্মিলিত সাংস্কৃতিক জোট। সম্মিলিত সাংস্কৃতিক জোট ওটাকে কর্তৃত্ব করে। তিনি বললেন তাদের সাথে কথা না বলে কিংবা আপনারা তাদের অনুমতি নিয়ে এটা করেন। তারপর আমরা প্রক্টরের কাছে গেলাম। প্রক্টর তো আমাদের কথা শুনতেই চান না, তার সাথে কিছু বাদানুবাদও হয়েছে আমার। তো কিছুতেই তারা রাজি হলেন না, গোলাম কুদ্দুস সাহেবও দিলেন না। মানে তখন অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে, শহীদ মিনারও রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, এবং আমাদের যতগুলো গৌরবের জায়গা আছে, সেই শহীদ মিনার বলুন আর স্মৃতিস্তম্ভ বলুন, যাই সবই তাদের নিয়ম, দখলে দখলে দখলে। আর কবি আল মাহমুদকে তো তারা মনে করতেনই না যে তিনি বাংলাদেশের কবি, বাংলা ভাষার কবি। তার নামে একটা উদ্ভট তারা কূটতর্ক চালাতো যে তিনি স্বাধীনতা বিরোধী, তিনি মৌলবাদী। আমার প্রশ্ন এটি যে আল মাহমুদ তো মৌলবাদী হবেন, আমরা সকলেই মৌলের দিকে যেতে চাই। এখন তারা তাহলে নিশ্চয়ই যৌগবাদীটা দিয়ে এমন একটা কিছু হবে। মৌলবাদী বলেই তো তিনি বাংলাদেশ, এই মৌলিকত্ব তিনি ধারণ করেন আল মাহমুদ। তো তাতে অসুবিধা হয় নাই। জাতি চেয়েছিল কিংবা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন আল মাহমুদের জানাজা আরও বৃহৎ আকারে হবে। সেদিন ছিল সম্ভবত বারটি আমার মনে নেই, শনিবার। আমরা জোহরের ওয়াক্ত শেষে বাইতুল মুকাররমে তার সুবিশাল জানাজা হলো। মুস্তফা জামান আব্বাসী সাহেব সেখানে কথাও বললেন এবং সুবিশাল জানাজা হলো। এটি তো তার জন্য আল্লাহ ভালোভাবে নির্ধারণ করেছিলেন যে এইভাবেই হোক। একজন বিশ্বাসী মানুষের জানাজা এইভাবেই হওয়া উচিত। জি, খুবই। আমি প্রাসঙ্গিকভাবে কথাটা কেন নিয়ে আসলাম, আমরা একটা নতুন দেশে প্রবেশ করেছি এখন। দীর্ঘ ফেসিবাদের যে একটা ধারাবাহিকতা, তাদেরকে মোকাবেলা করে পরাজিত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশে আমরা প্রবেশ করেছি এখন। এই অবস্থায় আমি জাকির ভাইকে একটু প্রশ্ন রাখতে চাই যে আর একদিন বাদেই নতুন একটা সরকার এখানে আসবে। আমরা কবি আল মাহমুদের মধ্যেই আছি। আমরা আল মাহমুদকে সামনে রেখেই এই কথাগুলো এই কারণে বলছি যে এখনো পর্যন্ত কবি আল মাহমুদের যে কবর ব্রাহ্মণবাড়িয়ায় তার সেখানে, এগুলো বেশ অরক্ষিত অবস্থায় এখনো আছে। বাংলাদেশের এত বড় একজন কবি, এটাকে কেন্দ্র করে তো কালচারাল সেন্টার হওয়া উচিত। তো আপনি এই নতুন সরকার যারা আসবে তাদের কাছে আপনি কি আশা করেন এই বিষয়টা নিয়ে? আসলে আশা তো বিশাল রাখতে হয়। আমি কবিতার মানুষ হিসেবে আমার আশা আরো বড়। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে যে বাংলাদেশটি হবে নাগরিক বান্ধব বাংলাদেশ, যে বাংলাদেশটি হবে নাগরিকদের সম্মান এবং অধিকার রক্ষার, যার যে হক সেটা দেওয়া। হ্যাঁ, এই অধিকার হক যিনি দিবেন তিনি হবেন বাংলাদেশের শ্রেষ্ঠ শাসক। এখন যেই পট পরিবর্তনের মাধ্যমে আমরা জুলাইয়ের মাধ্যমে আমরা যে পরিবেশ পেয়েছি, তারপরে যে একটি নির্বাচন হলো, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, এবং যিনি সরকার প্রধান হতে যাচ্ছেন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি, এবং স্বাধীনতা রক্ষার যে পার্টি দল বিএনপি এবং ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তিনি বাংলাদেশকে ঠিক বাংলাদেশের ক্যারেক্টারে নিয়ে যাবেন, এটি আমি আশা করি। আমি আশা করি বাংলাদেশে
যে রেজিম আমরা পেরিয়ে এসেছি, যে রেজিমের মধ্যে কবি আল মাহমুদের মতো কবিকে মৌলবাদী বলে কোনোভাবেই তার অধিকার দেয়া হয়নি, সেরকম কোনো কিছু এখানে আর হবে না। আমি মনে করি এমন একটি বাংলাদেশ আমাদের তারেক রহমান উপহার দিবেন, যে বাংলাদেশে শিল্প, সাহিত্য, মানবিকতা এগুলোকে রাজনৈতিক বাটখারায় মাপা হবে না। যার যেটুকু অবদান, সেই অবদানটুকু রাষ্ট্র স্বীকার করবে এবং রাষ্ট্র সেই নাগরিকের অধিকারটা পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেবেন। তিনি তার ব্যক্তিগতভাবে যেই কোনো রাজনীতি করতে পারেন, প্রতিটি মানুষের এটি ব্যক্তিগত স্বাধীনতা আছে, তার পরিবার বেছে নেওয়ার যেমন স্বাধীনতা, তার বিয়ে শাদীর ব্যাপারে তার যেমন স্বাধীনতা, তার চাকরির যে ব্যাপারে যেমন স্বাধীনতা, লেখাপড়ার করার ব্যাপারে যেমন স্বাধীনতা, ঠিক তেমনি দল করার ব্যাপারেও তার একটি স্বাধীনতা আছে, যে কোনো দলের হতে পারে। কিন্তু ন্যায়ের এবং ইনসাফের যে বিষয়টি, সেটি হবে সার্বজনীন, সেটি হবে সবার। সুতরাং তিনি, আমি মনে করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো ভূমিকা পালন করবেন। আজকে আল মাহমুদ, এটা প্রসঙ্গক্রমে আপনি ভালো একটি জিনিস এনেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ব্যক্তিত্ব ছিলেন, তিনি যেই কোনো অঙ্গনের যেই কোনো যোগ্য মানুষকে কোন দল করেছেন এটা ভাবেননি। তিনি রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে তাকে কাছে এনেছেন, তার খেদমত নিয়েছেন। এই কবি আল মাহমুদকেও তিনি নিয়ে গেছিলেন। তিনি আল মাহমুদকে ডেকে বলেছেন যে আমার সাংস্কৃতিক অঙ্গনের দায়িত্ব নিতে হবে। প্রথম জাসাসের প্রথম সভাপতি কবি আল মাহমুদ। জিয়াউর রহমান তিনি বাংলাদেশের মেধাবী সন্তানদেরকে জাহাজে করে বঙ্গোপসাগরে নিয়ে গেছেন। কেন তিনি বঙ্গোপসাগরে যে নিয়ে গেছেন, সেটি কেন নিয়েছেন, সেটি আমি আল মাহমুদের কবিতার মধ্যে পেয়েছি, আল মাহমুদের গল্পের মধ্যে পেয়েছি। তিনি জিয়াউর রহমানকে নিয়ে একটি গল্প লিখেছেন, গল্পটির নাম হলো তৃষিত জলধি। আর একটি কবিতা লিখেছেন ডানাওয়ালা মানুষ। ডানাওয়ালা মানুষটি হলো বখতিয়ারের ঘোড়া কবিতা গ্রন্থের মধ্যে। তিনি বলছেন এটা ড্রামাটিক ব্যাপার, যে মধ্যরাতে বা গভীর রাতে জাহাজের ডেকে উঠে দেখি প্রেসিডেন্ট হাঁটছেন। আমি জিজ্ঞেস করলাম, প্রেসিডেন্ট আপনার কি ঘুম পায় না? তিনি বললেন, আমি ঘুমালে জাগবে কে? আপনি কি খুঁজছেন? প্রেসিডেন্ট বললেন, এই ঢেউয়ের নিচে আমি গ্যাসের খনি, স্বর্ণের খনি খুঁজছি। দেখো যতদূর চোখ যায় ততদূর বাংলাদেশ। এই যে অসাধারণ বর্ণনা, এবং জিয়াউর রহমান তার আস্থা, আল মাহমুদকে জিজ্ঞেস করা হয়েছিল, তার একজন ঘনিষ্ঠ মানুষ, এক কবি, যে মাহমুদ ভাই আপনি এভাবে চলে গেলেন কেন? মাহমুদ ভাই হাঁটছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, দেশের একজন প্রেসিডেন্ট যদি আমাকে বলেন, কবি তোমাকে আমার দরকার, আমি কি করে না যাই? আমি বাংলাদেশের জন্য এসেছি, বাংলাদেশের জন্য গেছি। এই যে গুণীর কদর করা, এটি জিয়াউর রহমান পুরো মাত্রায় করতেন। জিয়াউর রহমানকে অনেকে প্রশ্ন করেছেন যে অমুককে আপনি নিয়ে আসছেন, ও তো আপনার দলের না। জিয়াউর রহমান বলছে, বাংলাদেশে তো আমার দলের না। বাংলাদেশ যদি আমার দলের না হয়, তাহলে উনি আমার দলের হতে হবে কেন? সেই তো। সবুর খান, সম্ভবত সবুর খানকে তিনি ফোন দিতেন, পরামর্শ নিতেন। তিনি একদিন জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে কেন ফোন করেন, আমি তো আপনাকে সঠিক তথ্য নাও দিতে পারি। জিয়াউর রহমান বললেন, আমি জানি দেশের ব্যাপারে আপনি আমাকে কোনোভাবে ভুল তথ্য, ভুল পরামর্শ দেবেন না। এই যে উদারতা এবং দৃষ্টিভঙ্গিগত বিশালত্ব, এটি খুব জরুরি। এই বাংলাদেশ সম্পর্কে, নতুন বাংলাদেশ সম্পর্কে আমি এটি আশা রাখি যে আমাদের নাগরিকরা, আমাদের নাগরিকদের দৃষ্টি যাতে প্রসারিত হয়, হৃদয় যাতে স্ফীত হয়, এবং আমাদের পদক্ষেপ যেন মজবুত হয়, আমাদের স্বাধীনতা যেন দৃঢ় হয়, আমাদের এখানে যেন কোনো ধরনের ভিনদেশি আগ্রাসন কিংবা কালো থাবা এবং সাংস্কৃতিক হেজিমনি, সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে যেন বাংলাদেশ আর না ঢুকে। আমি এই বাংলাদেশ চাই, এবং এই বাংলাদেশই আল মাহমুদ বলেছেন, মানুষ মানুষ করে যারা, মানুষ তারা কে? অফিস বাড়ির মধ্যে রোবট কলম ধরেছে, নরম গদি কোষণ আসন, চশমা পরা চোখ, লোক ঠকানো হিসাব লেখে কম্পিউটারের শ্লোক, বাংলাদেশের কপালপুরে ঘূর্ণি ঝড়ে চর, মানুষ গড়ার শাসন দেখে বুক কাঁপে থরথর, হায়রে মানুষ রঙিন ফানুষ, গান শোনোনি ভাই, মানুষ হবার ইচ্ছে আমার এক্কেবারে নাই।
এই যে শাসন দেখে বুক যে থরথর কাঁপে, এই কাঁপুনির দিকে বাংলাদেশ আর যাবে না, আমি এই আশাটাই করি। ধন্যবাদ জাকির ভাই, আপনি আপনার কথার মধ্যে আসলে সব কথাই নিয়ে এসেছেন নির্যাস। তো আমরা কবি আল মাহমুদ দীর্ঘ 17 বছর তো ফেসিবাদের রেজিমে ছিলেন, সেটি একটা বিষয়। আল মাহমুদের অনেক প্রাপ্তি এখনও অপ্রাপ্ত রয়ে গেছে, যদিও মরণোত্তর তার মানে স্বীকৃতি, তার ব্যক্তিগতভাবে তিনি হয়তো সেটা তার একেবারে আক্ষরিক অর্থে কাজে লাগবে না, কিন্তু তার যে প্রাপ্তিগুলো আছে সেই বিষয়গুলো রাষ্ট্রের দেখা দরকার, যেটা ফ্যাসিবাদ যে বিষয়টাকে সবসময় ইগনোর করে গেছে। নাসিম ভাই, আপনার কাছে সর্বশেষ জানতে চাই, আপনি কি আরেকটা কবিতা শোনাবেন আমাদের? আগে কথা বলি। হ্যাঁ, একটু কথা বলে আপনার একটা কবিতা দিয়ে আপনার কাছ থেকে আমরা হয়তো একটু ফিরব। সেটি হলো যে আমি জাকির ভাইকে যে প্রশ্নটি রেখেছিলাম যে আসলে গুণীদের কদর করার ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কতটা ক্ষতিকর, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা আপনার হলো একপাক্ষিক একচোখা যে দৃষ্টিভঙ্গি, এইখান থেকে বেড়ে আসার উপায়টা কি আসলে? উপায় দুটো, রাজনৈতিক দল আর রাজনীতি দুটো আলাদা বিষয়। রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, যে কোনো কল্যাণ এবং যে কোনো সার্বভৌমত্ব সংরক্ষণ করবার জন্য রাজনীতি। আর গুণী মানুষের দ্বারে কাছে যে রাজনীতি যায় সেটি হচ্ছে মানুষের জন্য কল্যাণকর। আর যে গুণী মানুষ রাজনীতির দুয়ারে ধর্ণা দেয় সেটি দেশের জন্য এবং মানে গুণী মানুষের জন্য ক্ষতিকর। ফাইন, চমৎকার, খুবই ভালো বলছেন, আসলে এটি খুবই চমৎকার। আমরা তাই চাইব যে আপনি বলছিলেন যে আল মাহমুদের কবর ওইভাবে সংরক্ষিত হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই এটা হওয়া উচিত, এবং আজ সংরক্ষিত হোক আর না হোক, একদিন আল মাহমুদের এই কবরস্থান তীর্থস্থান হবে। তীর্থ শব্দটি আমি বলবো না আমরা, এটা হবে জালালউদ্দিন রুমির কবর গৃহ বলবেন, যেমন হয়েছে আল মাহমুদ তেমনটি হবে। এটা হতেই হবে, কালের আবর্তেই তা হবে। তবে যেই সরকার যত দ্রুত সেদিকে ধাবিত হবে তা আমাদের জন্য মঙ্গলের হবে। কারণ যেই দেশে গুণীকে সম্মান করা না হয়, সৃষ্টিশীল মানুষকে সম্মান করা না হয়, সেই দেশে গুণী জন্মায় না, আর গুণী সেখান থেকে হারিয়ে যায়। ঠিক বলেছেন, খুবই ভালো লাগলো আপনার এই কথা। নাসিম ভাই, এখন একটা কবিতা শুনি আমরা তারপর আমরা জাকির ভাইয়ের একটু কথা শুনে। যে কোনো বড় মানুষ হতে হলে তার পাশে একটি নদী লাগে, তার বাসস্থানের পাশে, কিংবা তার চিন্তায় একটি সমুদ্র লাগে। আল মাহমুদের বাড়ির কাছে এমন একটি নদী ছিল, তিতাস, যা তার চিন্তার জগৎকে বারবার আলোড়িত করেছিল। তিতাস, নদী তিতাস, এবং তিতাস নিয়ে তিনি অনেকগুলো কবিতা লিখেছেন। তার একটি কবিতা তিতাস আমি পড়ছি। এ আমার শৈশবের নদী, এই নদীর জলের প্রহার সারাদিন তীর ভাঙে, পাক খায় ঘোলা স্রোত টানে। যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে গতির প্রবাহ হানে। মাটির কলসে জল ভরে ঘরে ফেরে সলিমের বউ তার ভিজে দুটি পায়ে। থেকে পানকৌড়ি মাছ রাঙা বক পাখায় জলের ফোঁটা ফেলে দিয়ে উড়ে যায় দূরে। জনপদে কি অধীর কোলাহল, মায়াবী নদী এনেছে স্রোতের মতো, আমি তার খুঁজিনি কিছুই খুঁজিনি আমি। যতবার এসেছি এ তীরে নীরব তৃপ্তির জন্য, আন মনে বসে থেকে ঘাসে নির্মল বাতাস টেনে ভূক্ষণ ভরেছি এ বুক। একটি কাশের ফুল তারপর আঙুলে আমার ছিঁড়ে নিয়ে এই পথে হেঁটে চলে গেছি শহরের শেষ প্রান্তে, যেখানে আমার ঘর।
নরম বিছানা, সেখানে রেখেছি দেহ। অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি শহর ইতিহাস, কি গভীর জলধারা ছড়ালো সে হৃদয়ে আমার। সোনার বৈঠার ঘায়ে পবনের নাও যেন আমি, বেয়ে নিয়ে চলি একা অলৌকিক যৌবনের দেশে। এই কবিতাগুলো তো মানুষের মুখে মুখে মুখস্থ থাকার কথা, তার কারণ এই কবিতার ভেতর দিয়ে আমাদের দেশকে, আমাদের মাটিকে, আমাদের প্রকৃতিকে, নৈসর্গিকতাকে আমরা কিন্তু বোধের মধ্যে আনতে পারি। জি, সেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের জাতিকে রাজনীতির কেরিকাওয়াজ বঞ্চিত করে রাখছে। এখান থেকে আশা করছি যে জাতি বের হয়ে এসে আবার শিল্পের মধ্যে নিজেদেরকে নিমগ্ন করবে, প্রবেশ করবে ইনশাআল্লাহ। সামনে সেই সময় হয়তো আসবে এক সময়। এই সময় নেই বলেই আমাদের জাতীয় কবির জন্ম মৃত্যু বার্ষিকীতে রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হয় না। হয় না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই অবস্থা নেই বলেই বড় বড় মনীষীরা পৃষ্ঠার আড়ালে ঢাকা পড়ে আছে। ঢাকা পড়ে আছে। সৈয়দ আলী হাসানের মতো এত বড় একজন মনীষী, ফররুখ আহমদের মতো যার নাম একজন কবি। উচ্চারিত হয় না, হয় না। ফররুখ আহমদ। এটা খুবই দুর্ভাগ্যের। তো এই বিষয়গুলো আসলে ওই ক্ষমতার স্বাদ গ্রহণকারীদের সামনে কখনোই আসবে না, এটাই খুবই স্বাভাবিক। আমরা চাই যে ক্ষমতাকে মানে এনজয় করার জন্য না, মানুষের কল্যাণের জন্য যাতে ব্যবহার হয়, সেটাই আমরা আশা করছি। জাকির ভাই, আমি উপস্থাপক হয়ে মাঝখানে কিছু কথা বলে ঠিক ফেললাম। আছে, ভালো বলেছেন। আমরা এই যে আমি শেষ কথাটাই ধরে একটু আপনার কাছে একটু জানতে চাই যে শিল্প, সাহিত্য, কবিতা এগুলো একটা জাতির জন্য কেন প্রয়োজন? আমরা আল মাহমুদকে সামনে রেখেই এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম, এবং আপনার এই প্রশ্নটাই আমার আজকের শেষ প্রশ্ন। এটা আরো গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্ন আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। একটি জাতির জন্য শিল্প, সাহিত্য, সংস্কৃতি কেন প্রয়োজন? আমি এটাকে এভাবে বলতে চাই যে রাজনীতি যদি জীবন হয়, তাহলে জীবনের অনুষঙ্গগুলো হলো সাহিত্য, সংস্কৃতি। রাজনীতি যদি বৃক্ষ হয়, শিল্প, সাহিত্য হলো তার শেকড়। রাজনীতি যদি ফুল হয়, তার সুগন্ধ হলো শিল্প, সাহিত্য। রাজনীতি যদি নদী হয়, তাহলে তার প্রবাহ হলো শিল্প, সাহিত্য, সংস্কৃতি। কারণ শিল্প, সাহিত্য, সংস্কৃতি ছাড়া পৃথিবীর কোনো জাতি সভ্য হয়ে উঠতে পারবে না, এটি অসম্ভব। সভ্যতাকে অলংকার দিয়েছে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি। মানুষের মানবিকতাকে বড় করে তুলেছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি। আপনি যে হিংস্র শাসনের কথা বললেন, যেটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে প্রবল ঝড়ের মতো বয়ে গেছে, সেই হিংস্রতা এসেছে এই কারণে সেখানে শিল্প, সাহিত্যের কোনো বৈশিষ্ট্য ছিল না, সংস্কৃতির বৈশিষ্ট্য ছিল না। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো জীবন ধারণের একটি লাইফস্টাইল, একটি জীবনযাপন পদ্ধতি। সেটি ব্যক্তির, সেটি পরিবারের, সেটি সমাজের, সেটি রাষ্ট্রেরও। ঠিক এই রাষ্ট্র, একটি জাতি পৃথিবীতে কতটা উন্নত তার ব্যারোমিটার কি? তার ব্যারোমিটার কিন্তু অর্থনৈতিক উন্নতি নয়। অর্থনৈতিক উন্নতি একটি, তার ব্যারোমিটার কতটা সুশাসন দিল সেটা ব্যারোমিটার নয়। ব্যারোমিটার হলো ওই জাতিটা কতটা সভ্য, আর সভ্যতা নির্ভর করে শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপরে। যে জাতি শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে বোঝে না, সেই জাতিকে অন্যরা শাসন করে। যেই জাতি শিল্প, সাহিত্য, সংস্কৃতির মেরুদণ্ড সোজা রাখতে পারে না, তাদের পা কখনো দৃঢ় হয় না, তারা তাদের পায়ের উপর দাঁড়াতে পারে না। এটির প্রমাণ কিন্তু বাংলাদেশ। বাংলাদেশকে কেন আধিপত্যবাদ বারবার গ্রাস করছে? এর কারণ হলো আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত। সাংস্কৃতিক পরাজয়টা কোথায় ঘটে? প্রথম ঘটে হলো বিশ্বাসে, দ্বিতীয় ঘটে হলো কর্মে। আমি নামে বা মুখে একটি, কাজে আরেকটি। মুখে স্বীকার দিব একটি, কাজ করব আরেকটি। এটি হলো সাংস্কৃতিক বৈপরীত্য, এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। আমি
জাতিগতভাবে যা, আমার বিশ্বাসের দিক থেকে যা, আমি কাজ করছি সম্পূর্ণ বিশ্বাসের বিপরীত ধর্মী, কিন্তু আমি বিশ্বাসের ব্যাপারে আবার একভাবে সিরিয়াস যে আমি এটা, আমি এই জাতি, কিন্তু তার কাজের মধ্যে তার কোনো প্রতিফলন নেই। এটাই হলো সাংস্কৃতিক আগ্রাসন। এবং কথা, কাজ এবং বিশ্বাস, এই তিনটি সমন্বয় যেখানে ঘটে সেখানে হলো সাংস্কৃতিক সৌন্দর্যটা বিরাজিত থাকে। শিল্প সাহিত্য সংস্কৃতি যদি আমরা উন্নত করতে না পারি বা পরিশীলিত করতে না পারি, কিংবা আমি বলবো ধরতে না পারি, আমরা ধরতে পারছি না। আমাদের এখানকার মাটির গন্ধ, ফুলের সুগন্ধ, পাখির কলরব, নদীর কলতান, এই সব কিছুর মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য আছে। আমাদের বৃষ্টিরও একটি আলাদা বৈশিষ্ট্য আছে, আমাদের রৌদ্র ছায়ার আলাদা বৈশিষ্ট্য আছে, আমাদের ফসলের বৈশিষ্ট্য আছে, আমাদের মানুষের বৈশিষ্ট্য আছে। এই সব বৈশিষ্ট্যগুলোকে যখন আমরা একটি রেখায় এনে এটাকে অ্যামালগেশন করতে পারবো, একটি রসায়ন তৈরি করতে পারবো, দেন এখানে একটি নিজস্ব জাতিসত্তা বেড়ে উঠবে। এছাড়া এটি হবে না, আমাদেরকে অন্যরা শাসন করবে। আমরা নির্বাচন চাইব, নির্বাচন দেয়া যাবে না, নির্বাচন হলে সুষ্ঠু হবে না, আমরা গদিতে বসবো বা চেয়ারে বসবো, আমরা সঠিক কাজটি করতে পারবো না। এটা হবে শুধুমাত্র শিল্প সাহিত্য সংস্কৃতির ঘাটতির কারণে। আর যে জাতি, যে দল, যে রাজনৈতিক দল কিংবা যে বিপ্লব সংস্কৃতিকে ধারণ করতে পারেনি, সেই বিপ্লব পৃথিবীতে টিকে থাকেনি, সেই দলও টিকে থাকে না, সেই শাসন ব্যবস্থাও টিকে থাকে না। এটা পৃথিবীর একেবারে সেই গ্রিক থেকে ইতিহাস পাওয়া যায়, সেই গ্রিক থেকে ধারণ করে আজকের পর্যন্ত আমরা এটি অসংখ্য বিপ্লবের নাম নিতে পারি, যে বিপ্লবগুলো সাংস্কৃতিক নয় বলে বা সংস্কৃতিকে ধারণ করেনি বলে এটা শেষ হয়ে গেছে, ব্যর্থ হয়েছে। সুতরাং বাংলাদেশে আমি মনে করি আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতিকে এখানকার যারা বিশ্বাসী মানুষ তাদেরকে প্রবলভাবে এটাকে ধারণ করতে হবে এবং এটাকে এমন একটি জায়গায় আনতে হবে যাতে ঝড় আসুক, বন্যা আসুক, তুফান আসুক, তারা তাদের সংস্কৃতি কিংবা সাংস্কৃতিক সৌন্দর্য থেকে এক চুলও নড়বে না। ইনশাআল্লাহ। খুবই ভালো। এই প্রসঙ্গে একটু ছোট লেজুর, যে আমার বিশ্বাস যে শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতিকে ভাষা দান করে, আর রাজনীতি কি করে? শিল্প সাহিত্য সংস্কৃতিকে মুক্তি দেয়। মুক্তি মানে তার মতন করে বিকশিত হওয়ার সুযোগ দেয়। আর আজকে আরেকটি নাম আমার বন্ধু জাকিরের প্রসঙ্গ ধরে বলছি, যে এই যে আমাদের সাংস্কৃতিক লড়াই, যা কখনো আমাদের থাকতে দেওয়া হয়নি, বারবার এখানে এসেছে বাংলা ভাষার নামে, বাংলা সংস্কৃতির নামে, বাঙালিত্বের নামে। কিন্তু এই জনগোষ্ঠীর যে একটি ভিন্ন বিশ্বাস আছে যা তারা লালন করে, ব্যাপক জনগোষ্ঠীর সেই বিশ্বাস আছে, সেখান থেকে তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূলত আমাদের সাংস্কৃতিক বিকাশকেই আলগা করে, মানে অর্থাৎ নড়বড়ে করে দেওয়া হয়েছে। এটি ধরতে পেরেছিলেন শহীদ ওসমান হাদি। তিনি ধরতে পেরেছিলেন যে আমাদের লড়াইটা হবে সাংস্কৃতিক বিপ্লবের লড়াই। চীন যখন তাদের মার্ক্সবাদী আন্দোলন সমাপ্ত করল, তখন তারা সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিল। সাংস্কৃতিক বিপ্লবের কারণেই আজও পর্যন্ত চীনের বিপ্লব ব্যর্থ হয়নি। ঠিক রাশিয়া জারের পতন ঘটবার পরে যে মুভমেন্ট হয়েছিল, কমিউনিজম মুভমেন্ট হয়েছিল, সেখানে সংস্কৃতিকে ধারণ করতে পারে নাই বলে তারা সহসাই আবার পুঁজিতন্ত্রের দিকে ফিরে গেছে। অথচ রাশিয়ার দীর্ঘ উন্নত সাংস্কৃতিক শিল্প সাহিত্যের বিকাশ ছিল, তারপরে এটা তারা ধারণ করতে পারেনি সাংস্কৃতিক বিপ্লব না হওয়ার কারণে। তো বাংলাদেশের উচিত হবে আমরা যেন মূল জায়গাটিতে ধরতে পারি যে আমাদের সংস্কৃতি কি। আমরা বাংলাদেশি হতে চাই, আমরা বিশ্বাসী মানুষ থাকতে চাই। আমরা যেভাবে সংস্কৃতিকে ধারণ করি, যেমন আমরা ঘরে ঢুকি হাত পা ধুয়ে, আমরা ভাত খাই,
আমার স্রষ্টার নাম নিয়ে। আমরা পরস্পর সম্ভাষণ বিনিময় করি সালাম দিয়ে। তো এই যে বিষয়গুলো এটি কিন্তু আলাদা, একটি রিজিয়ন টু রিজিয়ন অর্থাৎ অঞ্চল টু অঞ্চল এগুলি আলাদা আলাদা হয়। এখন এগুলো যদি কি আমরা না ধরতে পেরে আরেক দেশের মতন করে করবার চেষ্টা করি তাহলে বিপত্তিটা ঘটবে। আমরা না নিজেদের মতন থাকতে পারবো, না আমাদের যে প্রবল বিশ্বাস সেই বিশ্বাসের কারণে অন্যদের মতন হয়ে যাব, ফলে দ্বন্দ্বটা চিরকালীন থেকে যাবে। তার চাইতে এবং আমরা কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবো, আমরা যেন আমাদের জায়গায় অটল থাকি। দেখেন পৃথিবীর ছোট ছোট অনেক গোষ্ঠী আছে, তারা তাদের সংস্কৃতি নিয়ে, ধরুন আপনি ভুটান একটি ছোট দেশ, তারা তাদের সংস্কৃতিকে প্রবলভাবে ধারণ করে। নেপাল ধারণ করে, তিব্বত যদিও এখন একটি চীনের অংশ, তারা ধারণ করে, কিন্তু আমরা কিছুই ধারণ করি না, আমাদেরকে বারবার ভুলিয়ে দেওয়া হয়। এবং আমাদের যা ধারণ করি সেটাকে নস্যাৎ করার জন্য নড়বড়ে করে ষড়যন্ত্র জারি রাখা ষড়যন্ত্র হয় আছে সবসময়। হ্যাঁ, যে বাংলা ভাষায় এই যে ফেব্রুয়ারি মাস নিয়ে একটি কথা বলছি, অনেক জায়গায় অনেক প্রশ্ন অনেকেই তোলা শুরু করে দিয়েছেন। বাংলা ভাষায় কেন ইনকিলাব হবে? হ্যাঁ, বাংলা ভাষায় কেন আজাদি হবে? বাংলা ভাষায় ইনসাফ কেন হবে? আরে সেই তাদের প্রতি আমি সালাম জানিয়ে বলছি, মূর্খরা জানে না যে বাংলা ভাষার একটি বড় উপাদান হলো বিদেশি ভাষা। যে ভাষা আমাকে উজ্জীবিত করে, সেই আমাকে ভাষা আলোড়িত করে, সেটাই আমি ধারণ করব, এটাই তো স্বাভাবিক। যেই ভাষা আমার গ্রামের মানুষ বলে, হ্যাঁ, আমি স্বাধীনতার চাইতে যদি আজাদি শব্দটি বলি, এটার যে তেজ, এটার যে হ্যাঁ উদ্দীপনা তৈরি হয়, যেমন নজরুল ব্যবহার করেছিলেন খুন। খুন আর রক্ত দুইটার বৈশিষ্ট্য, গুরুত্ব এবং ওজন এক নয়, নজরুল তা বলেছিলেন তার দীর্ঘ আলোচনায়। তো সেটা আমার জাতি যেন দ্রুত অনুভব করে, এবং আমরা যারা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করি তারা যেন শিকড় বিমুখ না হই। অবশ্যই এখানে আরেকটা জিনিস বোধহয় যোগ করা জরুরি মনে করছি, সেটা হলো আল মাহমুদের সাথে বিরোধটা কোথায় ছিল? এই জায়গায় বিরোধ। ভালো কবিতা, আস্তিক কবিতা বিষয়ে অনেকে লিখেছেন, তাদের সাথে তো অসুবিধার কিছু নেই, কিন্তু আল মাহমুদের সাথে কোথায় ছিল? এই সাংস্কৃতিক লড়াইটা ছিল আল মাহমুদের সাথে, এবং আল মাহমুদ এটি ভালো করে জানতেন, তার লড়াইটি সাংস্কৃতিক লড়াই, এবং সেই সাংস্কৃতিক লড়াইটা বিশ্বাস অবিশ্বাসের শুধু নয়, এটি হলো এখানকার মাটি ও মানুষের একেবারে মৌলিক জায়গা থেকেই। এটা টোটালি একটি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন আল মাহমুদ, একা লড়াই করেছেন। এই জিনিসটাও আমাদের আল মাহমুদকে বিবেচনার জন্য সামনে রাখতে হবে। সেই খুবই ভালো লাগলো আসলে এই আলোচনাগুলো। প্রিয় দর্শক, আপনারা কষ্ট করে শুনবেন, একবার দুইবার করে শুনবেন। এটি আপনারা যত শুনবেন তত সমৃদ্ধ হবে। আসলে আমাদের মনের ওপর এক ধরনের আস্তরণ পড়ে আছে, এই আস্তরণটা ফু দিয়ে সরাতে না পারলে এটা ঘষে সরাতে হবে, কিন্তু আস্তরণ তুলে ফেলতে হবে। আমাদের দীর্ঘ 54 বছরে আমাদের ওপর নানান শাসন চাপিয়ে দিয়েছে বিদেশিরা, এবং একের পর এক লেয়ার তৈরি করছে আমাদের মনের, আমাদের বিশ্বাসের ওপর। এই লেয়ারগুলো সরে ফেলতে হবে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে, এবং আমরা আমাদের যে মৌলিকত্ব সেটার বিচ্ছুরণ আমরা ঘটাতে চাই, এবং তার জন্যই আল মাহমুদ আজীবন লড়াই করে গেছেন। তিনি যুদ্ধ করেছেন তার কলম দিয়ে। আসুন আজকের এই দিনে আমরা আল মাহমুদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তার সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করুন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।